কিনা বাজে কয়টা বাজে 46 ওকে আচ্ছা এখন একটা জিনিস একটু এনশিওর করতে হবে যে অ্যাকচুয়ালি সাউন্ড ঠিক আছে কিনা এই সাউন্ড আর হচ্ছে কোয়ালিটি ভিডিও কোয়ালিটিটা ঠিক আছে কিনা এটা একটু আমাকে এনশিওর করতে হবে যারা দেখতেছে একটু এনশিওর করো ওকে যারা দেখতেছে এই দুটো জিনিস একটু এনশিওর করে যে সাউন্ড ঠিক আছে কিনা এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু আমাকে জানাতে হবে যে অ্যাকচুয়ালি সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি এই দুটো জিনিস ঠিক আছে কিনা ওকে একজন বলছো যে সাউন্ড ওকে ঠিক আছে আর ভিডিও কোয়ালিটি ঠিক নাই এটা কেউ একজন একটু এনশিওর করো যে ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা অ্যাকচুয়ালি আমার যে ব্রডব্যান্ড লাইন ওইটা আজকে সমস্যা করতেছে লাইন লেগে কাটা পড়ছে কি একটা সমস্যা এবং ঢাকা থেকে হচ্ছে ব্রডব্যান্ডের সব উপরে যে লাইনগুলি আছে ওগুলি সব কাটা হইতেছে অ্যাকচুয়ালি ঢাকা নর্থ ঢাকা সাউথ দুইটাতেই তো ব্রডব্যান্ডের সুবিধা অ্যাকচুয়ালি কতদিন পাই আল্লাহ জানে তো ডাটা দিয়ে অ্যাকচুয়ালি ক্লাস নিতেছি আচ্ছা সাউন্ড ঠিক আছে এবং হচ্ছে যে ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কেউ জানাইও আজকে হচ্ছে বৃত্ত 4.2 এর লাইভ হবে ওকে গত ক্লাসে এগুলি কিছু একটা জিনিস বলি গত ক্লাসে আমরা অনেক কিছু পড়ছিলাম যার মাধ্যমে একটা জিনিস একটু বলো যে যদি এরকম হয় একটা জিনিস x² + y² - 4xy + 2x প্লাস হচ্ছে 8y ঠিক আছে প্লাস 19 ধরো ইকুয়াল টু 0 আবার ধরো একটা জিনিস x² + y² + 4x - 8y + 16 ইকুয়াল টু 0 এটা যদি a হয় আর যদি b হয় কোনটা বৃত্তের সমীকরণ এটা বলতে হবে আমাকে যে a আর b এর মধ্যে কোনটা বৃত্তের সমীকরণ এটা আমাকে একটু জানাইও আচ্ছা অল ওকে একজন বলছো নাম দেখতে পারতেছি না এই দুটার ভিতরে কোনটা হচ্ছে বৃত্তের সমীকরণ আমাকে জানাও এই দুইটার ভিতরে কোনটা বৃত্তের সমীকরণ ঠিক আছে এই দুটো জিনিস আমাকে জানাও যে কোনটা বৃত্তের সমীকরণ এটা কত ক্লাসের পড়া একটু রিমাইন্ড করি দেখো যে প্রথম যে জিনিসটা এখানে x² আছে y² আছে আর এখানে দেখো একটা রাশি আছে সেটা হচ্ছে কত এই xy সম্বলিত রাশি কত xy সম্বলিত যে পদ এই যে এটার কারণে এই xy আমরা বৃত্তের যে বৈশিষ্ট্য পড়েছিলাম ওইখানে বলা ছিল যে xy জাতীয় কোনো পদ থাকা যাবে না যদি xy জাতীয় কোনো পদ একসাথে থাকে ওইটা কি বৃত্ত হবে না সো এই হিসাবে এই প্রথম জিনিসটা বৃত্ত হবে না ঠিক আছে আর এর নরমাল সূত্র যে আমরা জানি যে x² + y² + 2gx + 2fy + c = 0 এটার মধ্যে দেখতে এটা তাই এটা বৃত্তের সমীকরণ ঠিক আছে আর প্রথম যেটা এটা কি বৃত্তের সমীকরণ না কারণ কি ছিল এই xy জাতীয় পদ যদি কিনা xy সম্বলিত পদ একসাথে থাকে এটা কি বৃত্তের সমীকরণ হবে না গত ক্লাসে পড়াইছিলাম আর কি ওকে এতটুকু কি বুঝতে পারছো কিনা সবাই ক্লিয়ার কিনা ওয়ালাইকুম আসসালাম ওকে একজন বলছো বি ওকে রাইট বিটাই সঠিক বিটা হচ্ছে বৃত্তের সমীকরণ ছিল তো তাহলে আমরা আরেকটু পরে 4.2 শুরু করব আমি অ্যাকচুয়ালি জিনিস বলতে চাইছিলাম সেটা হচ্ছে
বৃত্তে যেটা 4.2 4.1 আমরা ঠিক মতো বুঝতে পারছিলাম কিনা। একটা জিনিস একটু এনশিওর করো যে সরল রেখা এবং বৃত্ত দুইটা কিন্তু একই জিনিস, ঠিক আছে? একই জিনিস বলতে কি দুইটা একটার সাথে একটা সংশ্লিষ্ট আছে, ফুলভাবে সংশ্লিষ্ট আছে। সরল রেখা যদি না পারি ভালো করে তাহলে হচ্ছে বৃত্ত অনেক কিছুই বুঝবো না। সরল রেখা আমরা পড়েছি কিনা, যারা যারা লাইভে আছি সরল রেখা পারি কিনা এই জিনিসটা একটু বলো। ওকে ওকে ওকে, আমরা কিছুক্ষণের মধ্যে 4.2 শুরু করবো, ঠিক আছে? সবাই আসুক, যেহেতু 7টা বাজে টাইম দিয়েছিলাম, তো সবাই আসুক, আমরা লাইভটা 7টার দিকে শুরু করবো, সমস্যা নেই। আগে কিছু কথাবার্তা যেগুলি বলতাম এগুলি বলে নিই। আমাদের চলকের যে প্রোগ্রাম, ঠিক আছে, তোমরা তো সবই দেখতে পারো যে অ্যাকচুয়ালি আমরা ইউটিউবে একটার পর একটা ভিডিও আপলোড দিতেছি। এই জিনিসগুলি তোমাদের কেমন লাগে এবং তোমরা কোন অধ্যায়ের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে চাও আরও বেশি করে সেটা জানাইতে পারো, ঠিক আছে? আমরা নোট করে রাখবো। আজকে হচ্ছে ডাটা দিয়ে নিতেছি, ঠিক আছে? আজকে হচ্ছে ডাটা দিয়ে নিতেছি, এর জন্য লাইভ হয়তো ক্লিয়ার আর কি। এতদিন ব্রডব্যান্ডে দিতাম, তাহলে যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ সামনে থেকে ডাটা দিয়েই লাইভ নিব, কোনো সমস্যা নেই। তোমরা যদি থাকো লাইভ নিতে, ডাটা খরচ করতে সমস্যা নেই, ঠিক আছে? এখন দেখো শুরু করি আস্তে আস্তে। আল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে দেই। বৃত্ত যে 4.2 যে প্রথম যে আমরা থিওরিটা পড়বো সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক। কি? বৃত্তের স্পর্শক ও অভিলম্ব, এটা আমাদের আজকের দিনের ফার্স্ট টপিক। কি? বৃত্তের স্পর্শক এবং অভিলম্ব। বৃত্ত কি? এটা তো আমি বলছিলাম যে বৃত্ত জিনিসটা কি, ঠিক আছে? বৃত্ত জিনিসটা কি এক লাইনে যদি বলতে বলি তাহলে তোমরা বলতে পারবা? দেখি কি কি অ্যান্সার দিতে পারো। বৃত্ত ছিল একটা সঞ্চারপথ, ঠিক আছে? বৃত্ত ছিল কি একটা সঞ্চারপথ, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমুদ্র করতে হবে সকল বিন্দু সমূহ যে সেটটা গঠন করতে, এটা কি এমন ছিল বৃত্ত, রাইট? এই ছিল বৃত্ত, ঠিক আছে? সকল এই কেন্দ্র থেকে সবসময় কি নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে চলতো, ঠিক আছে? যে বিন্দু সমূহ জিনিসটা গঠন করতো ওই বিন্দু সমূহ যে সেটটা, ওই সেটটাকে আমরা কি বলতাম? বৃত্ত বলতাম, ঠিক আছে? তো প্রথম যে আছে টপিক সেটা কি বৃত্তের স্পর্শক এবং অভিলম্ব। ধরে নাও যে লাল কালি কোথায়, এটা ছিল লাল কালি, ওকে। ধরো যে কোন একটা রেখা এইভাবে একে ছেদ করছে, এই রেখাটা এটা ছেদ করছে, ঠিক আছে? এটা ধরে নাও। বা এখানে আরেকটু ধরো যে এই রেখাটা এই বরাবর আর কি, এই পয়েন্ট বরাবর ছিল, ঠিক আছে? ধরে নাও এই রেখা, এটা একটা কি হয়েছে, জ্যা হয়েছে না? এই রেখাটা যদি একটা জ্যা হয় যে পি, আর এটা যদি কিউ হয়, এটা যদি পি হয়, এটা যদি কি হয়, তাহলে কি এই বৃত্তের এটা কি আছে? একটা জ্যা, ঠিক আছে? তো জ্যাটা তো এদিকেও আসতে পারে, আবার আস্তে আস্তে এদিকেও আসবে, রাইট? ঘুরতেই পারে। এখানে আরেকটা দিক, এই কিউ বিন্দুটা সঞ্চরণশীল, এই কিউ বিন্দুটা ঘুরতেছে, সব জায়গায় ঘুরতেছে, ঠিক আছে? আর পি বিন্দুটা স্থির আছে, পি বিন্দুটা স্থির আছে, তাহলে এটাও কিউ। তো এক সময় কি হবে, আস্তে আস্তে এই কিউ বিন্দু এরকম ঘুরতে 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 পি বিন্দুর সাথে মিলে যাবে। যদি পি বিন্দুর সাথে মিলে যায়, ভালো করে বুঝো, যদি পি বিন্দুর সাথে মিলে যায় তাহলে এখানে যে রেখাটা পাবো, সরল রেখাটা, এটা হচ্ছে পিটি, ঠিক আছে? আমি কি বললাম? এই কিউ বিন্দুটা সঞ্চরণশীল, কিউ বিন্দুটা ঘুরতে 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 এখানে আসলো, যদি আসে, আসার পরে এখানে একটা রেখা পাবো পিটি, ঠিক আছে? এখানে মানে এই সরল রেখা তো আবার বাইরে আসছে, রাইট? এটা আবার কি বাইরে আসছে, এরকম ভাবে এই রেখাটাও বাইরে ছিল, কিউ বিন্দুটা ঘুরতে ঘুরতে এখানে আসছে আর কি, ঠিক আছে? এই রেখাটাকে বলা হবে অভিলম্ব, এই রেখাটাকে বলা হবে কি স্পর্শক, এই রেখাটাকে বলা হবে কি স্পর্শক, এই রেখাটাকে বলা হবে স্পর্শক, ঠিক আছে? আর এই রেখার সাথে লম্ব রেখা, এই রেখার লম্ব রেখা হচ্ছে ধরো যে পিএন, পিটি এর লম্ব কত? পিএন, পিটি লম্ব পিএন। যদি এরকম হয় তখন আমরা পিএন কে কি বলবো? অভিলম্ব, পিএন কে বলা হবে অভিলম্ব। স্পর্শক এবং অভিলম্ব ব্যাপারটা ক্লিয়ার কিনা? কি বললাম? পি বিন্দু স্থির এবং কিউ বিন্দু কি সঞ্চরণশীল। যদি এরকম হয় তাহলে আস্তে আস্তে কি হবে, কিউ বিন্দু ঘুরতে ঘুরতে একসময় পি বিন্দুতে এসে পৌঁছাবে, তখন পিটি যে লাইনটা পাবো বা সরলরেখাটা পাবো, এইটাই কেমন স্পর্শক। এবং পিটি এর সাথে লম্ব পিএন, এই পিএন কে বলা হবে অভিলম্ব। কি বলা হবে? পিএন কে বলা হবে অভিলম্ব।
এই দুটো জিনিস ক্লিয়ার কিনা একটু জানো। কেউ জানাইও, না জানাইলে তো বুঝতে পারবো না। ঠিক আছে, জানাইও যে ক্লিয়ার কিনা এই দুটো জিনিস। অভিলম্ব কোনটা, স্পর্শক কোনটা। কি বললাম, কিউ বিন্দু আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এখানে এই পি বিন্দুতে একসময় আসবে, তাহলে পিটি যে লাইনটা পাবো ওই লাইনটার নামে কি, স্পর্শক। এবং পিটি এর সাথে যে লম্ব পিএন আছে, পিএনটাকে কি বলবো, অভিলম্ব বলবো। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে আজকের দিনের 2 নম্বর যে থিওরিটা, ঠিক আছে, 2 নম্বর থিওরি সেটা কি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। বৃত্তকে y is equal to mx plus c, সরল রেখা ছেদ করলে ছেদবিন্দু নির্ণয়। কি, এই বৃত্তকে যদি এই রেখাটা ছেদ করে তাহলে ছেদবিন্দু বের করতে বলছে, ছেদবিন্দু নির্ণয়। এখন কিভাবে এই টাস্কটা আমরা কমপ্লিট করতে পারি, ব্যাপারটা হচ্ছে এই y is equal to mx plus c, ঠিক আছে, এই y is equal to mx plus c টা এই সমীকরণে বসাই দেব ডাইরেক্ট, x স্কয়ার প্লাস কত mx plus c এই সমীকরণে বসায় দেওয়ার পরে, ঠিক আছে, এইখান থেকে একটা x এর ভ্যালু পাবো, এইখান থেকে x এর যে ভ্যালুগুলি পাবো, এই x এর ভ্যালুটা আবার ধরো যে 1 নং, x এর ভ্যালু 1 নং এ বসাবো, তাহলে x পাইলাম। তারপরে কি, এই 1 নং যদি বসাই তাহলে কত, বিভিন্ন x এর জন্য কত, এখানে বিভিন্ন x এর জন্য কি আমরা বিভিন্ন y পাবো, ওই জিনিসগুলো হবে কি ছেদবিন্দু। ঠিক আছে, একটু ম্যাথটা করাবো, ম্যাথটা করার পরে বুঝে যাবো এই জিনিসগুলি ক্লিয়ার কিনা, যে একটা বৃত্ত দেওয়া থাকলে আর একটা সরলরেখা দেওয়া থাকলে যদি ছেদ করে কি পরস্পর, ছেদবিন্দু যদি নির্ণয় করতে হয় কি করবো, y equal to mx plus c এই জিনিসটা আমরা এই বৃত্ততে বসাই দিব। ওই বৃত্ততে বসানোর পরে x এর ভ্যালু পাবো, ওই x এর ভ্যালু আবার কি করবো, এখানে বসাই দিব। আচ্ছা, বসানোর পরে y এর কিছু ভ্যালু পাবো, তাহলে কি x আর y এর ক্রমযুগল কিছু পাবো, ওগুলি কি আমরা ছেদবিন্দু হবে আর কি। এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকের দিনের প্রথম ম্যাথ করতেছি, ঠিক আছে। এখন আজকের দিনের প্রথম ম্যাথ এক্সাম্পল 1 কি বলছে, যে x plus y is equal x plus y minus 2 is equal to 0 সরল রেখা, 0 সরল রেখা যদি কিনা তোমার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস twice x প্লাস twice y minus 14 is equal to 0 বৃত্তকে দুইটি বিন্দুতে, কয়টি বিন্দু বলছে, দুইটি বিন্দু বলছে, খেয়াল করে, দুইটি বিন্দুতে ছেদ করে তাহলে তাদের সংযোজক জ্যার দৈর্ঘ্য নির্ণয় করো, সংযোজক জ্যার এর দৈর্ঘ্য নির্ণয় করো। যদি লেখা বুঝতে সমস্যা হয় তাহলে বইলো, ঠিক আছে, মার্কার লাগলে পাল্টে নিতে পারবো, কোনো সমস্যা। এখন আগের যে থিওরিটা পড়ালাম ওই অনুসারেই ম্যাথটা করবো। কি বলছিলাম, যে এত সরল রেখা এত বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে কি করব, আমাদের প্রথমবার এই জিনিসটা নিব, x প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে যে কোনো একটা হয় x এর মান নাকি y এর মান নিব। আমি ধরে নিলাম এখানে কি করবো, এখানে y এর মান করে নিলাম, y ইকুয়াল টু কত লেখা যাবে, এখান থেকে এটা লেখা যাবে না, একটু এখানে সেট করে লিখি, যে y ইকুয়াল টু কত লেখা যাবে, 2 - x, এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে।
আর 2 নং কোনটা, ওই যে বৃত্ত যেটা দেওয়া ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস টুয়াইস x প্লাস টুয়াইস y মাইনাস 14 ইকুয়াল টু 0, এই বৃত্তটা দেওয়া ছিল। ওকে, এখন এইটার কি করবো, এই 2 নং 1 নং এর y ইকুয়াল টু 2 মাইনাস x 2 নঙে বসিয়ে পাই কি পাই, যেটা পাই সেটাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স মানে কত, 2 ইন্টু এক্স মানে কত, 2 ইন্টু, আমি মনে হয় ভুল বলছি, এটা আসলে এইটা না, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 2 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস 2 ওয়াই, ওয়াই মানে কত 2 মাইনাস এক্স মাইনাস 14 ইকুয়াল টু 0, ঠিক আছে, এতটুকু হলো। এখন একটু দেখি কি কি, এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস কত 4x প্লাস এক্স স্কোয়ার, লেখা তো যাবেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে কি কি লেখা যায়, লেখো, টুয়াইস এক্স প্লাস 4 মাইনাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0, এতটুকু কি ক্লিয়ার কিনা একটু দেখো সবাই, এতটুকু কি ক্লিয়ার কিনা, জানাইও এলে বুঝতে পারবো না। এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স, এই দেখো এই টুয়াইস এক্স কাটাকাটি চলে যায়, টুয়াইস এক্স কাটাকাটি চলে যায়, সমস্যা নেই। আর এখানে থাকে কত মাইনাস 8 নাকি, মাইনাস 8 না মাইনাস 10 থাকে, মাইনাস 10 ইকুয়াল টু 0। এরপরে কত, এইটা কত হবে 2x স্কোয়ার মাইনাস 4x, আর এটাতে কত থাকে মাইনাস 6 থাকে, এতটুকু ক্লিয়ার কিনা সবার, মাইনাস 6 থাকে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তারপরে থেকে কি পাই খেয়াল করো, এই জিনিসটাকে 2তে যদি ভাগ করি উভয় পক্ষে তাহলে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স, কত পেলাম এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। কি করতে পারি, মিডল টার্ম, ওকে, যদি মিডল টার্ম করি তাহলে কত পাবো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো ঠিক আছে কিনা, এক্স যদি কমন নেই তাহলে কত থাকে এক্স মাইনাস 3, যদি 1 কমন নেই কত থাকে এক্স মাইনাস 3 থাকে ইকুয়াল টু 0। এরপরে কি পাবো, এক্স মাইনাস 3 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর কয়টা মান পেলাম, দুইটা মান, একটা হচ্ছে 3, একটা কত মাইনাস 1, ঠিক আছে, একটা 3 পেলাম, একটা মাইনাস 1 পেলাম। এতটুকু কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা, এতটুকু কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা জানাও। এগেইন ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এতটুকু কেটে দিতে পারি, কোনো সমস্যা নেই। এই যে পাইলাম, ঠিক আছে, এই জিনিসটা। এখন বিভিন্ন এক্সের জন্য বিভিন্ন ওয়াইয়ের মান পাবো, রাইট, এক্সের ভ্যালুগুলি 1 নঙে বসাবো, কোথায় বসাবো 1 নঙে বসাবো, এক্সের মান 1 নঙে বসিয়ে কি পাবো, যে x ইজ ইকুয়াল টু 3 হলে, x ইজ ইকুয়াল টু 3 হলে কি পাবো, y ইজ ইকুয়াল টু কত 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত মাইনাস 1, x ইজ ইকুয়াল টু মাইনাস 1 হলে y ইজ ইকুয়াল টু কত 2 মাইনাস মাইনাস 1 বা কত 3। তাহলে দুইটা বিন্দু পাইলাম, একটা 3 এর জন্য, এটাকে মাইনাস 1 এর জন্য। কি কি বিন্দু পেলাম, 3 মাইনাস 1 ও মাইনাস 1 3, ঠিক আছে। আমার কি বলছিল, যে আমারে বলা হয়েছিল যে জে এর দৈর্ঘ্য নির্ণয় করতে, দুইটি বিন্দুতে যদি ছেদ করে, সাপোজ ভালো করে একটু খেয়াল করো, যদি একটা বৃত্ত এরকম হয়, ঠিক আছে, দুইটা বৃত্ত এরকম হয়, আর এই রেখাটা যদি দুইটা বিন্দুতে ছেদ করে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, সাপোজ ধরো এটার মান হচ্ছে 3 মাইনাস 1 আর এটার মান হচ্ছে মাইনাস 1 3, দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো না, দুই বিন্দুকে আমি, মানে দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব এটাই তো নাকি দৈর্ঘ্য, ওকে, সরল এসে আসছিলাম। ওকে, তাহলে জে এর দৈর্ঘ্য কি হবে, জে এর দৈর্ঘ্য রুট ওভার x মাইনাস x1 মাইনাস x2, তাহলে কত হবে 3 মাইনাস মাইনাস 1 মানে 3 প্লাস 1 হোল স্কয়ার প্লাস মাইনাস 1, তারপর কত মাইনাস 3 হোল স্কয়ার, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটা ছিল কি সরলরেখার ক্ষেত্রে
দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো এই দুইটা বিন্দু যদি ছেদ করে, ছেদের বিন্দু বের করলাম, ছেদের বিন্দু যদি বের করতে পারি তাহলে কি করবো, এটা দৈর্ঘ্যটা বের করতে পারবো, ইজি। তাহলে কত থাকে, এটা হচ্ছে 16 আর এটাও কি 16, তাহলে কত 16 দোকানে 32 নাকি, 16 + 16 32, আবার 16 দোকানে 32, তাহলে 4√2 একক একক। ঠিক আছে, এইটাই কি তাদের যে দৈর্ঘ্য এত একক। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। এই ম্যাথটা কি ক্লিয়ার কিনা একটু জানাইও। ওকে, আচ্ছা এখন যে থিওরিটা পড়াবো এটা একটু বড় একটা থিওরি, সবাইকে একটু ধৈর্য সহকারে বুঝতে হবে। ঠিক আছে, যদি মানে পুরোটা না দেখো কিছুই বুঝবা না, সো একটু ভালো করে দেখার চেষ্টা করো। এই থিওরি যেটা, সেটার শিরোনাম হচ্ছে এরকম যে কোনো সরলরেখা বৃত্তে স্পর্শক হওয়ার শর্ত, কোনো সরলরেখা বৃত্তে স্পর্শক হওয়ার শর্ত। অনেক বড় একটা ইয়া হবে, একটু দেখো, একটু প্রমাণ আকারে পড়ানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে সরাসরি সূত্র লিখে দিলে হয়, কিন্তু আমি চাই যে কিছু কিছু জিনিস তোমরা জানো। ঠিক আছে, সব তো আর প্রমাণ দেখানো সম্ভব না, কয়েকটা জিনিসের প্রমাণ দেখাই, এগুলি যাতে একটু শিখো। ঠিক আছে, এগুলি একটু কাজে লাগবে। ওকে, কোনো সরলরেখা বৃত্তে স্পর্শ করার শর্ত, বৃত্তে স্পর্শক হওয়ার শর্ত। কোন সরল রেখা বৃত্তে স্পর্শ করার শর্ত, তার মানে হচ্ছে একটা সরল রেখা একটা বৃত্তকে স্পর্শ করলে কি কি শর্ত তার পূরণ করতে হবে। একটা সরল রেখা যখন একটা বৃত্তে স্পর্শ করবে, তাহলে কি কি শর্ত পূরণ হবে বা পূরণ করতে হবে, এই জিনিসটা হতে হলে ওই জিনিসটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। সাপোজ ধরো, এটা তো লেখা শান্তি পাবো না, দেখো আমার বৃত্ত হচ্ছে কোনটা, এটা এটা হচ্ছে বৃত্তটা। ঠিক আছে, তারপর ধরো এটা হচ্ছে বৃত্ত। ওকে, সেম প্রসেসে একটু যাব। সেম প্রসেসে যাওয়ার ক্ষেত্রে ধরো এই বিন্দুতে আমার স্পর্শ নির্ণয় করতে হবে। কোন বিন্দুতে? এই বিন্দুতে স্পর্শ নির্ণয় করতে, তাহলে এটা হচ্ছে স্পর্শকটা, এই যে এটা একটা লম্বা যে দাগটা জানলাম, এটাই কি আমার স্পর্শকটা, লিখে দিই। এটা হচ্ছে কি স্পর্শক, এটা কি স্পর্শক, লেখা দেখা যায় কি না? ওকে, এটা হচ্ছে স্পর্শক। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্পর্শক। তাহলে একটা বিন্দুই তো এরকম হয়, স্পর্শক একটাকে দেখে আসি যে কেমন কেমন হইতো। ঠিক আছে, একটা স্থির বিন্দু ছিল আর একটা কি চলমান বিন্দু নিয়ে আমরা আলোচনা করতাম। ওকে, চলমান বিন্দুটা হচ্ছে এখানে, চলমান বিন্দুটা হচ্ছে এখানে। ঠিক আছে, তো একবার সে এখানে আসছে, একবার সে এখানে আসছে, ধরো এই যে এখানে আসছে। তাহলে চলমান বিন্দু আমরা কত ধরছিলাম, কিউ ধরছিলাম, তাহলে এটা হচ্ছে কিউ, এটা কত কিউ, এটা কত পি। এই জিনিসগুলো একটু ক্লিয়ার কিনা, এই জিনিসগুলি ক্লিয়ার না হলে বুঝবো না। ঠিক আছে, আবার বলি পি একটা স্থির বিন্দু, ওটার উপরে একটা স্পর্শক আছে, ভালো কথা। আর কিউ একটা চলমান বিন্দু, একবার এখানে আসছে একবার এখানে আসছে, এত মোটামুটি এখন কার কথাবার্তা। এখন দেখো তো আমরা কি জানি, আমরা জানি যে এই যে সরলরেখা, যে কোনো সরলরেখার সমীকরণ কত, y = mx + c, এক্সপ্লেন করা যাবে সমীকরণ দিয়ে। তাহলে ধরে নিলাম ওই স্পর্শক যেটা, তার সমীকরণ হচ্ছে এরকম mx + c। আচ্ছা, আর বৃত্তের সমীকরণ কত? বৃত্তের সমীকরণ নরমালটা, সেটা কত, x² + y² = a²। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তাহলে এই যে তোমার স্পর্শকটা ছিল ওইটা কত, ওইটা 1 নং, আর বৃত্ত যেটা ছিল ওইটা কত, 2 নং দিলাম, 2 নং দিলাম, 2 নং দিলাম। ওকে, এখন তোমার এই যে জিনিসটা আমরা কি বললাম, স্পর্শক। স্পর্শক মানে কি, স্পর্শ করেছে, ওই সরল রেখাটা এই বৃত্তে স্পর্শ করেছে। ওকে, তাহলে y এর মানটা আমরা এই 2 নং এ বসাবো। তাহলে 1 নং এর y এর মান কত হয়, 1 নং এর মানে 1 নং হতে 1 নং এর লিখো যে 1 নং এর y = mx + c, 2 নং এ বসিয়ে, 2 নং এ বসিয়ে কি কি পাবো এটা খেয়াল করো। প্রথমবারে পাবো সেটা হচ্ছে mx + c² তারপরে কত
ভুল বললাম নাকি? ভুল তো বলে ফেলছি একটা, এটা বাদ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই, তাহলে কত? এম এক্স প্লাস সি হোল স্কোয়ার, তারপর হচ্ছে এই স্কোয়ার। ঠিক আছে, এতটুকু। তারপর কি কি বলা যায়? এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mx, ঠিক আছে, সি প্লাস কত? সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা বলা যাবে না? এটা বলা যাবে, এটা বলা যাবে, কোনো সমস্যা নেই। এখানে একটু খেয়াল করে দেখো, এই যেটার ভিতরে কনসিডার করতেছি, আমার লাল কালি গেল কই? ওকে, লাল কালি পাই গেছি। এই যে এটা, ঠিক আছে, এটা নষ্ট। তাহলে এখানে কি পাবো? এই এক্স স্কোয়ার যদি আমি কমন নেই, তাহলে কত পাবো? 1 প্লাস এম স্কোয়ার, এখানে কি আছে? এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার কমন নিছি। আর এখানে এখানে কি থাকে? 2mx সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এতটুকু ক্লিয়ার কিনা? এটা 3 নং দিব, এটা কাহিনী আছে সামনে, অনেক বিরাট বড় কাহিনী আছে এটা নিয়ে, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এখন কি ঠিক নেই? দেখা যায় না? শোনা যায় কিনা? না শোনা গেলে একটু বললো দেখো, ঠিক আছে কিনা? কেউ একজন একটু কনফার্ম করে যে বুঝা গেছে কিনা, না আটকে গেছে কিনা, কিছু বললো। বলো বলো, কেউ বলো, না এটা বুঝবো না, মাত্র বলো, আমি তাকাইতেছি, দেখতেছি। কেউ একজন বললো? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আমি নাম দেখতে পারতেছি না, পরে দেখবো না। ক্যামেরা ফাইলতে কিছু দেখা যায় না। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই 3 নং সমীকরণের দিকে তাকাও, আর বাকিগুলো একটু মুছে দিয়ে লাগবে না আপাতত। 3 নং সমীকরণের দিকে একটু তাকাইও। এখানে এম এর মান ধরো দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, সব কিছুর মান, এর মান দেওয়া আছে। তাহলে কি কিসের মানটা পাবো? কিসের মানটা আমি পাবো? দেখো, এম এর মান যদি আমি জানি, সি এর মান যদি জানি, এর মান জানি, শুধুমাত্র এক্স এর মান পাবো না? ওয়াই এর কোনো মান পাবো না, শুধুমাত্র তাহলে কি পাবো? এক্স এর মান পাবো। মানে কি? ভুজের মান পাবো, কোটির মান কিন্তু পাইতেছি না। কার মান পাইতেছি? শুধুমাত্র ভুজের মান বা এক্স এর মান পাবো এখান থেকে, ঠিক আছে। সো কিউ বিন্দুটা যখন আস্তে আস্তে এখানে এখানে আসবে, এই যে কিউ আসবে, তো আমি যখন একটুকে তোমাদের স্পর্শ পড়াইছিলাম, বলছিলাম কি কিউ বিন্দুটা এক সময় পি বিন্দুতে আসে। তাহলে কি পি বিন্দুর ভুজ আর কিউ বিন্দুর ভুজ কি একই হবে না? কিউ বিন্দুটা তো চলমান, কিউ বিন্দুটা চলমান, তো কিউ বিন্দু ঘুরতে 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 একসময় পি বিন্দুতে আসবে। তাহলে যদি পি বিন্দুতে আসে, তাহলে পি বিন্দু আর কিউ বিন্দু দুইটাই কি একই বিন্দু হবে না? যদি দুইটা একই বিন্দু হয়, তাহলে দুইটার কি ভুজ একই থাকবে না? এতটা কি ক্লিয়ার কিনা? জাস্ট বলো হ্যাঁ বা না। কেউ একজন বললো হ্যাঁ বা না, না হলে আবার বলবো, নাহলে বুঝবা না। না বুঝলে বলো, না বুঝলেও বলো, বুঝলেও বলো, যে কোনো একটা বলো, নাহলে কিছুই বুঝবা না। এখন দুইটা আমার যদি একই ভুজ হয়, তার মানে এক্স এর কি দুইটা ভ্যালু পাবো, দুইটা ভ্যালু কি সমান হবে। তাহলে দ্বিঘাত সমীকরণের যেই আমাদের বীজ, দুইটা বীজ যদি পাইতে যাই, তাহলে নিশ্চয়ক একটা কথা আছে, জানি না তোমরা বুঝবা কিনা। এরকম যদি হয় যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, একটা সমীকরণ যদি এরকম থাকে, তাহলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এই জিনিসটাকে বলা হয় নিশ্চয়ক, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হয় নিশ্চয়ক বা পৃথক, সেকেন্ড ইয়ারে দ্বিতীয় পত্রে জিনিসটা আছে আর কি, ঠিক আছে। তো ওইখানে যদি কিনা মূলধন মানে মূলধন সমান হয়, মূলধন যদি সমান হয়, তাহলে নিশ্চয় একটা জিরো হইতে হয়। কি হইতে হয়? মূলধন যদি সমান হয়, নিশ্চয় একটা কি হইতে হয়? জিরো হইতে হয়। তাহলে এইখান থেকে একটু আমাদের একটু কারেকশন করি। এখানে বি কোনটা দেখো, এখানে হচ্ছে এই mx, এই জিনিসটা হচ্ছে, বা এই যে mc, ঠিক আছে, 2mc, এই জিনিসটা হচ্ছে আমাদের b। তাহলে b কত? 2mc। আর এটা কত? এটা হচ্ছে 1 প্লাস m স্কোয়ার। আর সিটা কত? c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এই জিনিসের সাথে একটু মিলাইছি, a x স্কোয়ার প্লাস b x প্লাস c, ঠিক আছে, এটার সাথে এটা মিলাইছি, তারপরে আমি জিনিসগুলি বলছি। ওকে, ইয়েস, ওকে ওকে। একটু বড় জিনিস, ধৈর্য সহকারে শিখতে হবে, নাহলে কিন্তু বুঝবা না, ঠিক আছে। শিখা যাও, কাজে লাগবে ইনশাল্লাহ। তাহলে এই জিনিসটা পাইলাম, এটা কত ছিল? 3 নং ছিল না? ওকে, তাহলে কি বললাম, যদি এই কে বিন্দুটা একসময় পি বিন্দুতে আইসা পড়ে, তাহলে পি বিন্দুর যে ভুজ এবং কে বিন্দুর যে ভুজ, যেটা কি হবে? একই হবে। ওকে, যদি একই হয়, তাহলে কি হবে? তাদের নিশ্চয়ক বা পৃথক জিরো হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে কি হবে? 2mc
স্কোয়ার মাইনাস 4 এ বলতে কত বুঝিয়েছি 1 প্লাস এম স্কোয়ার ওকে 1 প্লাস এম স্কোয়ার ছিল ওকে ওকে আর সি বলতে কত বুঝাইলাম সি বলতে বুঝাইলাম সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত হবে 0 হবে শর্ত হচ্ছে এটা তাহলে একটু মিলাই তাহলে কত থাকে এটা 4 এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 4 প্লাস 4 এম স্কোয়ার ঠিক আছে গুণ করছি এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 তারপরে দেখো কি কি লেখা যায় 4 এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 এর সাথে এটা গুণ করবো তাহলে কত থাকে 4 সি স্কোয়ার নাকি 4 সি স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার ওকে একটা গুণ হয়ে গেছে মাইনাস হবে মাইনাস দিলাম তারপর প্লাস হয়ে যাবে প্লাস দিলাম এরপর হচ্ছে মাইনাস মাইনাস দিয়া 4 তাহলে হচ্ছে 4 এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে মাইনাসে আবার কি হবে মাইনাস যদি নেই তাহলে প্লাস থেকে লাস্ট পর্যন্ত নাকি 4 এম স্কোয়ার এ স্কোয়ার দেখো ঠিক আছে কিনা এতটুকু হ্যাঁ দেখা তো যায় সমস্যা নেই তাহলে বুঝতে পারবো ওকে এখন কি কি কাটাকাটি যায় একটু খেয়াল করো তো এই জিনিসটা কাটাকাটি চলে যায় না এই যে কেটে দাও লাগবে না 4 এ স্কোয়ার ওকে 4 সি স্কোয়ার 4 এ স্কোয়ার হ্যাঁ তারপর এই দুটো জিনিস কাটাকাটি চলে যায় দেখো বাকি থাকে হচ্ছে এই কয়েকটা জিনিস এটা কাহিনী বলবো আমরা জীবনটা আসলে কাহিনী ঠিক আছে কাহিনী করতে করতে জীবন শেষ হয়ে যায় খালি ইকুয়েশন করো খালি এটা মিলাও এটা মিলাও না খালি মিলাইতে খালি ম্যাথ পড়তে থাক সারাক্ষণ ওকে এখন দেখো যদি হয় তাহলে আমরা কি করতে পারি এই জিনিসটা কেটে দিলাম লাগবে না শুধুমাত্র লাস্টের লাইনটা আমার লাগবে এখন এই যে 4 দেখো এখানে একটা মাইনাস 4 এ স্কোয়ার 4 সি স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার এখানে আবার কত আছে প্লাস 4 এম স্কোয়ার এ স্কোয়ার আছে 4 সব মিলে কেটে দিলাম তাহলে কি কি লেখা যাবে যেটা সেটা হচ্ছে মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এখানে লেখা যাবে এম স্কোয়ার এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 এই জিনিসটা লেখা যাবে তো আমরা আরেকটা জিনিস করব সেটা হচ্ছে এই সি স্কোয়ারের পাশে পাঠিয়ে দিলে এরকম হবে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার লেখা যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ এখন এটার আবার একটা জিনিস করা যায় এ কমন নেওয়া যায় কি করা যায় এ কমন নেওয়া যায় এ কমন নিলে কত থাকে 1 প্লাস এম স্কোয়ার থাকে এটা রুট করে দিই তাহলে কত থাকে যেটা মানে এ স্কোয়ার কমন নিয়েছিলাম না এই যে এটা করলাম রুট যদি করে দিই তাহলে প্লাস মাইনাস কি থাকবে এ থাকবে রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যাবে কিন্তু এখানে রুট তো আছেই এটার ক্ষেত্রে 1 প্লাস এম স্কোয়ার এইটা থাকবে এইটাই আমার শর্ত ঠিক আছে এটাই শর্ত যে কোনো সরলরেখা বৃত্তে স্পর্শ করার শর্ত কোনটা এরকম সি এর মানটা কত হতে হবে প্লাস মাইনাস এ রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার এটার সমান হতে হবে তাহলেই কে হবে তাহলে হচ্ছে স্পর্শক হবে ঠিক আছে ওই যে সরলরেখাটা বৃত্তের স্পর্শক হবে তখনই যখন কিনা সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার এটা সমান হবে ক্লিয়ার কিনা এতটুকু ক্লিয়ার হলে একটা ম্যাথ করাবো বাংলায় কেউ হ্যাঁ লিখো ইংলিশে লিখতেছে সবাই ওকে আশা করি বুঝতে পারছো এই জিনিসগুলো কিভাবে সারাক্ষণ আমরা মুখস্থ করে যাই সি ইকুয়াল টু প্লাস মাইনাস এ রুট ওভার 1 প্লাস এম স্কয়ার কিন্তু ভিতরে কি আছে একটু খেয়াল করি না কোনো সময় ঠিক আছে ভিতরে জিনিসটা বুঝতে পারলে খুব মজা লাগে ঠিক আছে এই যে একটা জিনিস আমি প্রমাণটা পারি কিভাবে হইছে ওকে ক্লিয়ার বলছে একজন থ্যাংক ইউ এবার দেখো এবারটা হচ্ছে একটা ম্যাথ আচ্ছা তো আমরা সি এর মান তো পাইছিলাম না সি এর মান তো একটু আগে দেখলাম কত হলো তাহলে স্পর্শক দুইটার সমীকরণ দুই রকম হইতে পারে সবসময় মনে রাখবা একটা স্পর্শক যদি এই বিন্দু দিয়ে যায় আবার এই বিন্দু দিয়ে যাবে আর কি বিপরীত দিকে এরকম হবে দুইটা একসাথে যায় তো ওইরকম ভাবে তোমার দুইটা জিনিস সমীকরণ পাবো y = mx + c ঠিক আছে এটা তো ওই সরলরেখাটা ছিল ওই যেটা স্পর্শ করতো তাহলে লেখা যাবে না c এর মান যেহেতু আমরা জানি y = mx ± a √1 + m²। এই যে দুইটা সমীকরণ প্লাস মাইনাস মানে দুইটা এখানে সমীকরণ ঠিক আছে এই দুইটা সমীকরণে কি হবে স্পর্শক হবে ঠিক আছে
ওকে, তাহলে এরপরে কি কি লেখা যাবে? একটা ম্যাথ করো, একটা ম্যাথ করাবো। সেটা হচ্ছে y = mx + c। ভালো করে একটু খেয়াল করে, ম্যাথটা তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে 10-11 সালে আসছিল, রাজশাহী ইউনিভার্সিটি 10-11 সালে আসছিল। তো ম্যাথটা কিরকম? ম্যাথটা হচ্ছে এরকম যে y = mx + c। ঠিক আছে, এটা হচ্ছে আজকের দিনের এক্সাম্পল 2। এক্সাম্পল 2, y = mx + c রেখাটি x² + y² = 4 স্কয়ার। খেয়াল করে এখানে 4 স্কয়ার আছে। 4 স্কয়ার বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। বৃত্তের স্পর্শক হবার শর্ত কি কি আছে বলো? বৃত্তের যদি স্পর্শক হয়েছে কি কি হবে এখানে বলো তো? এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আসছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে 10-11 y = mx + c রেখাটি এত এত বৃত্তে হওয়ার শর্ত। আমরা কি জানি? আমরা জানি যে স্পর্শক হওয়ার শর্তটা কি ছিল? c = a ± a √1 + m², রাইট? 1 + m²। সো এই বৃত্তটার দিকে যদি একটু খেয়াল করো তাহলে দেখবা এখানে এই এখানে a এর মানটা কত? a এর মানটা তোমার এখানে আছে হচ্ছে, ধরো এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এখানে y = শুধু x ছিল, হ্যাঁ, y = x + c ছিল। y = x + c রেখাটি এত বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। এখান থেকে কি পাবো? a এর মান কত পাবো? 4 না? x² + y² = a² ছিল, তাহলে a এর মান 4 দাঁড়াইল। ওকে, এই রেখা থেকে m এর মান কত? আমরা জানি নরমালি যে কোনো একটা সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx + c। এখানে দেখো মনে মনে x এর সাথে কিন্তু অবশ্যই এখানে 1 আছে, ঠিক আছে? এর জন্য m এর মান কত হবে? m এর মান হবে 1। কত? m এর মান 1। ওকে, তাহলে m এর মান বসাই দাও, শেষ। তাহলে কত কত পাবো? ± a, এটা হচ্ছে 4, এটা কত? 1+, আর m এর মান হচ্ছে 1², তাহলে কত পাবো? +-4√2। এইটাই আমার কি শর্ত, ঠিক আছে? সো এখানে 4টা শর্ত দেওয়া ছিল, মানে হচ্ছে a b c d আকারে অপশন দেওয়া ছিল। আমি অপশনগুলো লিখে নিয়ে ডিরেক্ট করাই দিলাম, ঠিক আছে? সো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা, হ্যাঁ বা না বলো? ও আচ্ছা, আমি কিসে পড়ি? আচ্ছা, আমি হচ্ছে বুটেক্স 4th ইয়ারে পড়ি। কোথায়? বুটেক্স, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, ঠিক আছে? আমার সাবজেক্ট হচ্ছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং। ওকে, কালি লাগছে। ওকে, এটা এরপরে গেল। এরপর হচ্ছে আজকের দিনের কয় নাম্বার? আজকের দিনের 3 নাম্বার যে এক্সাম্পল, এটা খুব মজার একটা এক্সাম্পল। এটাও রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। আমরা শিখবো, অনেক কিছু শিখবো, একটু মজা নিয়ে শিখি, ঠিক আছে? একটু মজার ম্যাথ করতে সবারই ভালো লাগে, ঠিক আছে? এখানে একটা কাহিনী আছে, সেটা বলছে যে 4টা বৃত্ত আছে। 4টা বৃত্ত আমি একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি, তোমরা একটু সুন্দর করে বোঝার চেষ্টা করো, কাজে লাগবে। এই একটা বৃত্ত, বেশি বড় হয়ে ফেলছে, একটু ছোট আঁকি, আমার বোর্ড এত বড় না। এই একটা বৃত্ত, ঠিক আছে? আঁকো। আবার এই একটা বৃত্ত ধরো, এখানে এই একটা বৃত্ত ধরো, আর এই বৃত্ত হচ্ছে এরকম। 4টা বৃত্ত বলতেছে প্রত্যেকটার ব্যাসার্ধ 1 ফুট। কত? প্রতিটির ব্যাসার্ধ। এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা ম্যাথ, ঠিক আছে? রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা ম্যাথ। প্রতিটির ব্যাসার্ধ কত? 1 ফুট। প্রত্যেকটার ব্যাসার্ধ কত? 1 ফুট। ওকে, ভালো কথা। যদি হয় তাহলে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল বের করো। এই যে ছায়াঘেরা অংশ আছে, ক্ষেত্রফল বের করো। তাহলে পরস্পরকে স্পর্শ করছে। 4টা বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, যার প্রত্যেকটার ব্যাসার্ধ হচ্ছে 1 ফুট। ওকে, ভালো কথা। তাহলে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমার চিত্রটা আরেকটু বামের দিকে হবে, ঠিক আছে? যেহেতু হাতে আঁকছি একটু বাঁকে গেছে। সো এই জিনিসটা আমাদের বের করতে হবে। তাহলে কিভাবে বের করতে হবে? তোমাদের মাথায় কি খেলে কিভাবে বের করা যেতে পারে বলো তো?
আচ্ছা আসলে কেউ কমেন্ট করতেছে না, আমি খালি কমেন্ট করতেছি। ওকে, তুমি যদি লাইভ দেখতে থাকো সমস্যা নেই, কমেন্ট করো। আমি নাম দেখতে পারতেছি না, ঠিক আছে, পরবর্তীতে দেখবো, সমস্যা নেই। তুমি যদি বুঝতে পারো তুমি কমেন্ট করতে থাকো, সমস্যা নেই। যদি কেউ একজন বুঝতে পারো, আমি একজনকে নিয়ে ক্লাস করবো, সমস্যা নেই, বুঝতে পারলেই হয়েছে। ওকে, এখন দেখো কিভাবে করা যেতে পারে। প্রত্যেকটা ব্যাসার্ধ 1 ফুট বলছিল, রাইট? তাহলে এইটার একটা কেন্দ্র আছে, এইটার একটা কি কেন্দ্র আছে, এইটারও কেন্দ্র আছে, এইটারও কেন্দ্র আছে, ঠিক আছে, সবগুলোর কি কেন্দ্র আছে। তাহলে যোগ করলে কি পাবো বলো তো? যদি একটা এখানে যোগ করি সবকিছু, তাহলে বড় ক্ষেত্র পাইলাম, ঠিক আছে। তাহলে 6/11 অংশের যে ক্ষেত্রফল সেটা বের করতে হবে এভাবে। 6/11 অংশের ক্ষেত্রফল কত কত হবে? এই বর্গের ক্ষেত্রফল মাইনাস 4 মাইনাস কত? ধরো মাইনাস কত? মাইনাস 4 গুণন বৃত্তের 1/4 1/4 বলতে পারো, চতুর্ভাগ ক্ষেত্রফল, ঠিক আছে। এই যে বৃত্তটা পাইলাম, মানে এই যে ক্ষেত্রফল, এই বড় ক্ষেত্রতে পাইলাম, প্রত্যেকটা যে ক্ষেত্রফল পাবো, ঠিক আছে, এটা ক্ষেত্রফল পাবো না, ওইটা থেকে এই জিনিসগুলি যদি বাদ দিই আমি, তাহলে তো এটা হয় নাকি 4 গুণন বৃত্তের 1/4 ক্ষেত্রফল। 4 গুণন, দেখো 4 তো বুঝলা কেন, 4টা 1/4 মানে কি? এই এতটুকু অংশ সবগুলোতে সমান, যেহেতু সবগুলোর ব্যাসার্ধ সমান, প্রত্যেকটা ভাগ কি হবে? সমান। তাহলে 4 গুণন এই একটার যে ক্ষেত্রফল পাবো সেটা আমরা কি করবো? বিয়োগ দিয়ে দেবো, কার থেকে? বর্গ ক্ষেত্রফল থেকে। তাহলে কি পুরো জিনিসটা এই 6/11 অংশতে, কালো কালো যে দাগগুলি আছে, এই 6/11 অংশের আমরা মানটা বের করতে পারবো, ক্ষেত্রফলটা বের করতে পারবো। ওকে, তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে? এটা একটা কোশ্চেন। প্রত্যেকটা ব্যাসার্ধ ছিল 1 একক, তাহলে 1 1, ঠিক আছে। তাহলে কত পাবো? 1 আর 1 2 যোগ করলে, মানে 1 আর 1 যদি যোগ করি তাহলে কত? 2 পাবো। আবার এখানে কত? 1 আর 1, তাহলে 2 পাইলাম। যেহেতু এটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের সূত্র কি? ক্ষেত্রফলের a স্কয়ার, এ মানে কি? বাহুর দৈর্ঘ্য। তাহলে কত পাবো? 2 স্কয়ার, ঠিক আছে। বাহু কত? 2 স্কয়ার মাইনাস 4 ইনটু বৃত্তের 1/4 ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। আর বলতে কি বুঝাইতাম? আর বলতে ব্যাসার্ধ বুঝাইতাম। তাহলে পাই 1 স্কয়ার, ঠিক আছে। বৃত্তের 1/4 বলায় 4 দিয়ে ভাগ করেছি, 4 দিয়ে ভাগ করলাম। ওকে, তাহলে কত পাবো? এটা হচ্ছে 4 মাইনাস 4 কাটা কি থেকে? পাই। তাহলে এত বর্গ একক, এটাই আমার অ্যান্সার হবে। এত বর্গ একক, এটাই আমার অ্যান্সার হবে। আচ্ছা, যেই একজন দেখতেছি না, এটা কি বুঝছো কিনা একটু জানাই। ঠিক আছে, সো এইভাবেই করতে হবে আর কি। আবার বলি, 4টা বৃত্ত আমার দেয়া ছিল যারা পরস্পরকে স্পর্শ করেছে, ঠিক আছে। প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ ছিল 1 ফুট। আমাকে বলেছিল যে কালো কালো যে দাগগুলি আছে, এই দাগের মাঝখানে, এই যে এতটুকু অংশে, আর একটু কালো করি, ঠিক আছে, নাহলে বুঝবা না। এই যে এতটুকুর ক্ষেত্রফল বের করার জন্য কেমনে বের করলাম? প্রত্যেকটার কেন্দ্র নিলাম, ঠিক আছে, কেন্দ্রগুলি যোগ করলাম, যোগ করে কি দেখলাম যে কেন্দ্রগুলি কি করে? একটা বড় ক্ষেত্র ফর্ম করে। তাহলে বড় ক্ষেত্রের যে ক্ষেত্রফল, ওইটা থেকে আমরা কি করলাম? 4টা, কয়টা নিয়েছিলাম? 4টার কি? বৃত্তের 1/4 বাদ দিচ্ছি, শেষ। তাহলে যেটা পাবো সেইটাই কি আমার 6/11 অংশের ক্ষেত্রফল পাই। এতটুকু বুঝছো কিনা? কেউ বুঝে থাকলে একটু জানাই। ওকে, ইয়েস ইয়া, সুন্দর শব্দ বললা। ওকে, এবার দেখো খুব মজার একটা জিনিস এবার, সেটা হচ্ছে আরেকটা থিওরি। আজকের দিনের হচ্ছে 4 নম্বর থিওরি, ঠিক আছে। বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো স্পর্শকের লম্ব দূরত্ব
লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ ভালো করে বোঝার চেষ্টা করে কি বললাম, বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো স্পর্শকের লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। দ্যাট মিনস তোমার এই একটা বৃত্ত গেল, ঠিক আছে, এই বৃত্তের যে কেন্দ্র থাকবে আর এখানে যে তোমার লম্বটা এখানে যে স্পর্শকটা আছে, সাপোজ স্পর্শকটা হচ্ছে কি এখানে, ধরো স্পর্শকটা এখানে, তাহলে বলতেছে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, এই যে লম্ব, যদি এখানে একটা লম্ব আমরা এখানে ফর্ম করি, ঠিক আছে, ধরো যে মানে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো স্পর্শকের লম্ব দূরত্ব হচ্ছে ডি আর বৃত্তের ব্যাসার্ধ কত আর। তো শর্ত মতে যেটা বলতেছে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো স্পর্শকের লম্ব দূরত্ব ডি ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, এই জিনিসটা আসলে মিন্স করছে তারা। ওকে, হ্যাঁ আসলে আজানের সময় আসলে চুপচাপ উচিত, আজান শেষ হোক। আজান হচ্ছে এখনো, আজান উত্তর দেই। আচ্ছা, এখন দেখো বলছিল কি, দেখাও যে 3x - y + 10 = 0 রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে। তাহলে আমাদের প্রধান কাজ হচ্ছে যে এই বৃত্তের কেন্দ্রটা বের করা, এই বৃত্তের কেন্দ্রটাকে নির্ণয় করা, ঠিক আছে, কেন্দ্র আর ব্যাসার্ধটা নির্ণয় করা। কেন নির্ণয় করব, দেখো x² + y² = 10, বুঝতেই পারতেছি যে দেখা যে এটা হচ্ছে 0 0 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ। বৃত্তের কেন্দ্র কত 0 0 আর ব্যাসার্ধ কত √10। কেন √10 দিলাম ভালো করে খেয়াল করো, এটা কি থাকতো নরমালি x² + y² = a² না, এ বলতো এখানে কি √10 স্কয়ার বানানোর জন্য আমি কি দিছিলাম, এই স্কয়ার দিছিলাম আর কি, ঠিক আছে, রুট দিছিলাম হচ্ছে স্কয়ার বানানোর জন্য। ওকে, তাহলে a², a মানে কত √10, তাহলে পাইলাম বৃত্তের কেন্দ্র পাইলাম, বৃত্তের ব্যাসার্ধ পাইলাম। এখন আরেকটা কাজ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব মাপা। কেন বের করব, কেন্দ্র 0 0 থেকে 3x - y + 10 = 0 রেখার লম্ব দূরত্ব, রেখার লম্ব দূরত্ব কি করব, পরমাণ দিলাম, তারপরে এই বিন্দুটা এই রেখাতে বসাবো, তাহলে 3 × 0 - 0 + 10, এটা √, কত √, হচ্ছে এইটার পাশে 3²
প্লাস মাইনাস 1 স্কোয়ার কত কত পাবো খেয়াল করে দেখো, উপর পাবো শুধুমাত্র 10 আর নিচে কত √10, ঠিক আছে, পরের মান উঠা দিতে পারে কোনো সমস্যা নেই। তাহলে কত পাবো ভালো করে আদান নিতে চাবো না, এই √10 এখানে আবার √10, এই শুধু √10 লেখা যায়, এটা কাটা, ঠিক আছে। যেহেতু কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব আমি বৃত্তের ব্যাসার্ধের সমান পেয়ে গেছি, তাহলে কি বলতে পারবো এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে, ঠিক আছে। আদান শেষ হোক। আমাদের আরেকটা পার্ট বাকি আছে, আরেকটা পার্ট হচ্ছে এই যে এটা পার্ট বাকি আছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছিল যে আমার কলেজ কোনটা, ঠিক আছে, আমার কলেজ তো ঢাকা কলেজ, ঠিক আছে, এই ঢাকা কলেজ ডিসিতে পড়েছিলাম, ঠিক আছে, ঢাকা কলেজে পড়েছি। আচ্ছা দেখো, এখন কি বলছে স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য, স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য ভালো করে খেয়াল করো যে এটা যদি একটা স্পর্শক হয়, এটা যদি একটা স্পর্শক হয়, ঠিক আছে, স্পর্শক যে লম্বটা, স্পর্শকের যে লম্বটা এটা সবসময় কি হবে, তার কেন্দ্রগামী হবে না, অবশ্যই হবে। এটা যদি একটা স্পর্শক হয়, স্পর্শক রেখার লম্ব রেখাটা অবশ্যই কি হবে, বৃত্তের কেন্দ্রগামী হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই স্পর্শক, এটা তো বুঝলাম, প্রমাণই করছি আমরা যে এটা একটা স্পর্শক, রাইট? ওকে, তাহলে এবার হচ্ছে 3x - y + 10 = 0 রেখার লম্ব রেখা সমীকরণ দ্বারা আমি ভাই একটু আসতেছি, ঠিক আছে, আধা মিনিট। ওকে, আশা করছি। এখন দেখো, বললাম কি স্পর্শক রেখাটা স্পর্শক রেখার যে লম্ব রেখাটা হবে সেটা কি সবসময় কেন্দ্রগামী হবে। তাহলে প্রধান কাজ হচ্ছে আমার এই রেখাটা লম্ব রেখা বের করা। এখন সরল রেখা পড়ে আসছি না, একটা যদি রেখা দেওয়া থাকে তাহলে লম্ব রেখা কেমনে বের করতে হয়, এক্স এর সব ওয়াই এর স্থানে, ওয়াই এর সব এক্স এর স্থানে, মাঝখানে চিহ্ন থাকলে প্লাস, থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ওকে, তাহলে দেখো এক্স এর সব এখানে কি আছে, মনে মনে এক্স এর সব আছে 3 আর ওয়াই এর সব আছে 1, উল্টাই দাও, তাহলে কত হবে এক্স, আর এখানে কি হবে 3y, এখানে মাইনাস ছিল, এখানে হবে কি প্লাস, প্লাস কে = 0, রাইট, প্লাস কে = 0। ওকে, এখন এই যে এই লম্ব রেখা এটা কত, এটা দাও যে তোমার, এটা দাও 1 নং আর এটা দাও 2 নং, ঠিক আছে। এই 2 নং রেখা কি এই বৃত্তের কেন্দ্রগামী হবে। তাহলে বৃত্ত কোনটা দেওয়া ছিল, x² + y² + 10, এটা কি 0 0 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ সূত্র না, এই 0 0 কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে। 2 নং প্রদত্ত বৃত্তের কেন্দ্রগামী, কেন্দ্র কত
জিরো এত গামী হয়, ওকে দেখো তাহলে যদি এত গামী হওয়ায়, সরি টু ইন্টারাপ্ট, এখন দেখো এই জিনিসটা হওয়ায় কি লিখতে পারি আমরা, এই 0 + 0 + k = 0 লিখতে পারি না? তাহলে k এর মান কত বেরোলো? 0 বেরোলো। তাহলে এই 0 যদি এখানে সমীকরণে বসাই সেটাই কি হবে আমার, তোমার এই যে এই রেখাটা পাবো, ঠিক আছে? এই 2 নং রেখাটা কিন্তু এই রেখাটা, ঠিক আছে, লম্ব রেখাটা। তাহলে এই জিনিসটা বসাই দাও, এখানে যদি বসাই তাহলে কত পাবো আমরা, x + 3y = 0। k এর মান 0 বসে এটা পাইলাম, এই 0 পাইলাম, এটা তো 3 নং। তাহলে এখন কাজ হচ্ছে 1 আর 3 নং এর ছেদবিন্দু বের করা। তাহলে আমরা কি পাবো, এই স্পর্শক বিন্দুটা পাবো, স্পর্শক বিন্দুটা পাবো। তাহলে 1 কত, এই 3x - y + 10 আর নিচে কত, x + 3y, ঠিক আছে? রেখা দ্বয়ে কি পাবো, রেখা দ্বয়ে তোমার একটা সূত্র আছে, যেটা হচ্ছে মানে একটা পদ্ধতি আছে সমাধানের, বজ্রগুণন পদ্ধতি। বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। বজ্রগুণন পদ্ধতি যদি প্রয়োগ করি আমরা, একটু মুছে নেই নাহলে ক্লিয়ার হবে না ব্যাপারগুলি, ঠিক আছে? এই যে নিবি, তাহলে আমরা কি জানি, বজ্রগুণন পদ্ধতির সময় দুটো ইকুয়েশন দেওয়া থাকে, তাদের ছেদবিন্দু নির্ণয় করার জন্য বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করতে হবে। আর যদি ক্যালকুলেটর হাতে থাকে, ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করতে পারো, ইকুয়েশনে গিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে এইটা। তাহলে দেখো প্রথম হচ্ছে x এর মান, তারপরে y এর মান, তারপরে এটার মান। যখন x করবো তখন x বাদ, তারপরে মনে মনে কিন্তু এখানে 0 আছে। যদি c এর মান যদি কিছু না থাকে, কি ধরে নিবা, 0 ধরে নিবা। এই 0 আছে, এটা বাদ, তাহলে কত থাকে, y এর সাথে মানে -1 এর সাথে 0 গুণ করলে 0ই থাকে, শেষ। মাইনাস কত, -30। ওকে, এবার এটা বাদ, এই y এর সময় এটা বাদ, উল্টা দিকে আসতে হবে, তাহলে কত থাকে, 10 থাকে, মাইনাস কত, -0। আবার 1 যদি করি তাহলে এটা বাদ, তাহলে কি থাকে, এবার 3 3 9 নাকি, 9 + 1 এটাই থাকে। এখন হ্যাঁ বুঝে দাও, তারপরে এবার সমাধান করো, তাহলে কত পাবো, x এর মান প্রথমে এইটার সাথে এটা তুলনা করবা, তাহলে x - 30 = কত, 1/10। তাহলে কত পাবো, এখান থেকে x এর মান পাইলাম -3। আবার y এর মান এটার সাথে এটা তুলনা করব, y এর মান কত পাবো, 1 পাবো। তাহলে ছেদবিন্দু বের করলাম কত, -3 1, এইটাই কি আমার ছেদবিন্দু। নির্ণয় ছেদবিন্দু লিখতে পারো এখানে, যে নির্ণয় ছেদবিন্দু এটা, ঠিক আছে? এতটুকু কি ক্লিয়ার কিনা, আজকে যা পড়ালাম এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি বুঝে থাকো অবশ্যই হ্যাঁ বা না কিছু একটা লিখো, হ্যাঁ? ফিডব্যাক না পেলে বোঝানো টাফ। আচ্ছা বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারো থ্যাংক ইউ, সমস্যা নেই। কোনো জিনিসে ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ। ফিডব্যাক না পেলে কেউ বুঝবে না, ভুল করলেও বুঝবো না, আর তোমরা যদি না বুঝো তাও বুঝবো না, ঠিক আছে? সো ফিডব্যাকটা খুবই ইম্পর্টেন্ট। যদি না বুঝো অবশ্যই জানাবা। যেমন একজন বলছে যে প্রথমে হচ্ছে 0 0 কেন দিয়েছিলেন, তারপর সে নিজেই বুঝছে, মানে পরে আবার বলে দিচ্ছে যে হ্যাঁ বুঝতে পারছি, নিজের মিস্টেক ছিল। সো এইভাবে যদি হয় তাহলে বলে দিও, ঠিক আছে? যখনই মনে হবে যে কিছু বুঝতেছে না অবশ্যই জানাতে হবে, নাহলে আমরা বুঝবো না তো যে অ্যাকচুয়ালি বুঝতেছো বা বুঝতেছো না, ঠিক আছে? সো জানাবা, সবাই জানাবা। আচ্ছা দেখো, আজকের দিনের 5 নম্বর যে থিওরিটা সেটা ছিল যে বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ। বৃত্তের যে কোনো কি লিখবা, x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। বিন্দুতে স্পর্শকের সমীকরণ, ঠিক আছে? সমীকরণ কি কি হবে সেটা হচ্ছে ব্যাপার। ওকে, বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক সমীকরণ। ব্যাপারটা হচ্ছে এই একটা বৃত্ত আছে, সো এই বিন্দুতে স্পর্শকটা হবে এরকম, যদি এটা হয় আর কি, ঠিক আছে? এরকম হবে। যদি এই বিন্দুতে হয় স্পর্শকটা হবে এরকম, ঠিক আছে? প্রত্যেকটা যদি এরকম হয় স্পর্শকটা হবে এরকম। সো যে কোনো বিন্দু, এটা হচ্ছে x1
y1, ঠিক আছে? যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণটা হচ্ছে ঠিক এরকম, x x1 y y1 প্লাস g x প্লাস x1 প্লাস f y প্লাস y1 প্লাস c ইজ ইকুয়াল টু 0। বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত? x x1 প্লাস y y1 প্লাস g x প্লাস x1 প্লাস f y প্লাস y1 প্লাস c ইজ ইকুয়াল টু 0। ওকে ওকে, সবাই জানাতেছে, বুঝতে পারছো? এবার আজকে আরেকটা তোমার উদাহরণ দেখাই এই সমীকরণেরই, এই সূত্রের আর কি। এক্সাম্পল 5, ঠিক আছে? এক্সাম্পল 5 কি বলছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x প্লাস 10y মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0 বৃত্তে 4 মাইনাস 11 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। কি বলছে? স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। তাহলে আমাদের সূত্র কি ছিল? x x1, ভালো করে খেয়াল করে কি বলি, x x1 প্লাস y y1 প্লাস g x প্লাস x1, তার মানে g আসতেছে, আবার পরে কি ছিল? f ইনটু x প্লাস y প্লাস y1 ছিল, তার মানে g আর f লাগতেছে, এই তো। g আর f টা কই থেকে পাবো? এই যে বৃত্তের সমীকরণে g আর f টা নির্ণয় করব, g আর f টা নির্ণয় করব। তাহলে কি কি হয় খেয়াল করো, এখান থেকে g আর x টা কেমন নির্ণয় করি একটু ভালো করে খেয়াল করো। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 3/2 x, ভালো করে খেয়াল করো। এই 2 যদি কাটাকাটি দিয়ে দিই আমি, তাহলে আবার আগের ইকুয়েশনে ফর্ম করে না মাইনাস 3x, মানে সমস্যা নেই, লিখতে পারবো। প্লাস কত? 2, তারপর 5, তারপর y মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। 10 ভাঙায় আমি 25 লিখতেই পারি, কেউ না করবে না। এই জিনিসগুলি লেখার কারণটা কি? আমি বৃত্তের সাধারণ সমীকরণের জন্য এই জিনিসগুলি করছি। বৃত্তের সাধারণ সমীকরণটা কি ছিল? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই তো। সো এটার সাথে মিলানোর পরে কি পাবো? যে g এর মান কত পাবো? মাইনাস 3/2। ভালো কথা, f এর মান কত পাবো? 5 পাবো, আর c এর মান কত পাবো? মাইনাস 15 পাবো। এখন আমি এত লিখতে পাবো, দেখি 4 মাইনাস 11 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কি কি? x x1, তাহলে x x1 কত আসছে? এই যে 4 প্লাস y y1 মাইনাস 11 প্লাস g এর মান কত? মাইনাস 3/2 x প্লাস x1 মানে কত? x প্লাস x1, এই যে 4 প্লাস f এর মান কত? 5, কত ছিল? y প্লাস y1 প্লাস y1 কত? মাইনাস 11 তারপর c কত? মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। সো এই জিনিসগুলি বুঝতে পারছো কিনা তোমরা? একটু করো, করার পরে আমি অ্যান্সারটা জানা দিই। করো তোমরা, বাকিগুলি করো। সো বাকিগুলি একটু করো, বাকি লাইনগুলি করো, আমি তোমাদের অ্যান্সারটা বলে দিই, ঠিক আছে? তোমরা একটু কাজটা করো। ওকে, লাস্টে যেই ফর্মটা পাবা ওটা বলে দিই, সেটা হচ্ছে 5x মাইনাস 12y, কত? 5x মাইনাস 12y মাইনাস 152 ইজ ইকুয়াল টু 0, এরকম কিছু একটা পাবা, ঠিক আছে? ওইটাই কি আমার স্পর্শকের সমীকরণ। ওকে, এতটুকু কি বুঝতে পারছো কিনা? ম্যাথগুলো যে বুঝাইতেছি এগুলো কি বুঝতে পারো কিনা?
এটা খুবই সুন্দর একটা ম্যাথ, ঠিক আছে? সো এটা বুঝতে হবে খুব সুন্দর করে, এটা অনেকবার বোর্ডে আসছে। এক্সাম্পল 6 কত? এক্সাম্পল 6 x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 20 বৃত্তের দুই ভুজ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। বৃত্তের সমীকরণ কি বলছে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 20 বৃত্তের দুই ভুজ বিশিষ্ট বৃত্তের সমীকরণ বলছে, মানে স্পর্শকের সমীকরণ। বৃত্তের সমীকরণ বলতে এটা স্পর্শকের সমীকরণ হবে। এখন দেখো আমরা বিন্দু মানে বিন্দু বলতে দুটো জিনিস বুঝতাম, x এর মান আর y এর মান। এখানে শুধুমাত্র x এর মান বলা আছে, ভুজের মান বলা আছে, এটা হচ্ছে ভুজ, কোটির মান বলা নেই। তাহলে কি করবো, যে ধরি বিন্দুটি বা মনে করি বিন্দুটি কি 2 বিটা, মনে করি বিন্দুটি 2 বিটা। কত? 2 বিটা। 2 বিটা যদি পাই তারপর কি লিখতে পারবো বলো? এখন এই 2 বিটা বিন্দুটা, এটা সলিউশন। 2 বিটা বিন্দুটা যদি এত বৃত্তের উপর অবস্থিত হয় তাহলে কি হবে? এই বিন্দু দিয়ে এই বৃত্তটা সিদ্ধ হবে। তাহলে বসাই দিতে পারবো যে 2 স্কয়ার প্লাস কত? বিটা স্কয়ার। মনে রাখবা, কোন একটা বিন্দু যদি একটা বৃত্তের উপর অবস্থিত হয়, কোন একটা বিন্দু যদি একটা সরলরেখার উপর অবস্থিত হয়, ঠিক আছে, সবসময় ওই বিন্দু দিয়ে ওই সরলরেখা বা ওই বৃত্তটা সিদ্ধ হবে। সিদ্ধ মানে কি? এই বিন্দুটা আমি এই সরলরেখায় বসালে বাম পক্ষ আর ডান পক্ষ সমান পাবো, ঠিক আছে, এটাই সিদ্ধ হওয়া। ইকুয়াল টু 20। তাহলে কত লিখতে পারবো? 4 প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু 20। বা কি লেখা যাবে বলো? কি লেখা যাবে বলো, কেউ বলো? বিটা স্কয়ার ইকুয়াল হচ্ছে 16, বা বিটার মান কত পাইলাম? প্লাস মাইনাস 4 পাবো। কত পাবো? প্লাস মাইনাস 4 পাবো। তাহলে স্পর্শকের সমীকরণের শর্তটা কি ছিল, মানে সূত্রটা কি ছিল? বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 4। তাহলে বিন্দু কয়টা পেলাম? দুইটা, একটা প্লাস 4 এর জন্য, একটা মাইনাস 4 এর জন্য। তো প্লাস 4 এর জন্য বিন্দু পাবো হচ্ছে 2 4, আর মাইনাস 4 এর জন্য বিন্দু পাবো কত? 2 মাইনাস 4। দুইটার জন্যই কি আমার স্পর্শকের সমীকরণ বের করতে বলতে পারবে। এখন খেয়াল করে দেখো, এখন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 20, এইটাই কি? এইটার ক্ষেত্রে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 20 লিখতে পারবো না? এই বৃত্তটা আমি এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। যদি লিখতে পারি, এখান থেকে g এর মান কত? 0, g এর মান নাই। f এর মান এটাও 0, f এর মান নাই, কোনো নাই, সমীকরণ নেই, তাহলে 0 হবে অবশ্যই। আর c এর মান কত? মাইনাস 20। তাহলে এই বৃত্তে এত থেকে স্পর্শক পাবো 2 4 বিন্দুতে স্পর্শক। 2 4 বিন্দুতে স্পর্শক কিভাবে? x x1 2 প্লাস y y1 কত পাবো? 4 প্লাস g এর মান কত? 0 ছিল, g ইনটু x প্লাস x1 ছিল না, পুরোটাই শূন্য হয়ে যাবে। কারণ কি? g এর মান 0 এর জন্য পুরোটাই শূন্য হয়ে যাবে। আবার কি ছিল? f ইনটু y প্লাস y1, f এর মান 0 না, 0 এর কারণে পুরোটাই শূন্য হয়ে যাবে। বাকি থেকে c এর মান কত? মাইনাস 20। তাহলে কত লিখতে পারবো? যে 2x প্লাস 4y মাইনাস 20 ইকুয়াল টু 0। বা দুই দিয়ে যদি ভাগ করি সবগুলিরে, x প্লাস 2y মাইনাস 20 ইকুয়াল টু 0 ইজিলি লিখতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, সেম প্রসেসে তোমরা 2 মাইনাস 4 এর জন্য বের করো। 2 মাইনাস 4 এর বিন্দুতে স্পর্শকটা বের করবা। না বুঝতে পারলে বলো, তোমাদের জন্য সবকিছু করা। তোমরা না বুঝতে পারলে তো লাভ নেই। দেখো, ওকে, এখন এত বিন্দুতে স্পর্শকটা বের করবো। সেম প্রসেসে যাবা, গেলে তোমার যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এরকম, x মাইনাস 20 x মাইনাস 2y, একটু ভুল বলছি মনে হয়, এটা হচ্ছে 10 হবে, ঠিক আছে, মাইনাস 10 এটা আসবে। 2 মাইনাস 4 দিয়ে যদি করো তাহলে এটা আসবে। দেখো আসছে কিনা, যদি আসে তাহলে বলবো যে আসছে।
আসছে তোমাদের? আসলে বইলো যে এটা আসছে ভাইয়া, এটা আসছে বইলো। ওকে, তাহলে আজকের দিনে 7 নম্বর যে এক্সাম্পলটা, এটাও গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল দেখব। x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 16। এইটা হচ্ছে এক্সাম্পল 7। বৃত্তে অঙ্কিত স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি, কত ডিগ্রি? 30 ডিগ্রি, ঠিক আছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে। স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, এটা বলছে। কিভাবে করতে হবে আরো একটু বললাম, ঠিক আছে? ভালো করে একটু খেয়াল করো। স্পর্শকের সমীকরণ যেহেতু নির্ণয় করব, স্পর্শকের কিন্তু একটা সূত্র আমার দিয়ে দিছে। কি বলছে? x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা সরলরেখার সমীকরণ পাই গেলাম। তাহলে স্পর্শকের সমীকরণ ধরে নাও, যে স্পর্শকের সমীকরণ সলিউশন। স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কত কত? y mx + c। m মানে কত? 1030। m মানে কত? 1030। কত? 1030 * x + c। তাহলে লিখতে পারবো না y কত? এই x/√30, √30 বলে √3, ঠিক আছে? √3। 1030 মান কত? 1/√3। 1030 মান কত? 1/√3। ওকে, প্লাস c। তাহলে কত বলতে লিখতে পারবো এটার ভিতরে? √3y = কত? x + √3c। এই জিনিসটা লিখতে পারবো কিনা যদি বুঝে থাকো তাহলে বলো ভাইয়া বুঝছি। ওকে, আসছে, তারপর এটা আসছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো এইটা বুঝছো কিনা, এটা যে করে দিচ্ছে এটা আসছে কিনা, এতটুকু হয়েছে কিনা, বুঝছো কিনা? ঠিক আছে, ওকে। তাহলে আমাদের যে সমীকরণটা পাইলাম এখান থেকে এটা লিখতে পারবো না যে x - √3y + √3c, ঠিক আছে? √3c = 0। এটা মনে রেখো, এটা নাও 1 নং সমীকরণ দাও, ঠিক আছে? এটা দিলাম 1 নং সমীকরণ দিলাম। এখন একটা সাধারণ জিনিস পড়ছিলাম কিছুক্ষণ আগে, সেটা ছিল কি যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান পড়েছিলাম। ওকে, ওইটাই এখন অ্যাপ্লাই করব। ও কিভাবে অ্যাপ্লাই করতে পারি? এখন দেখো, বৃত্তটা কত দেওয়া ছিল? x² + y² = 16, রাইট? এখানে বৃত্তের যে কেন্দ্র কত? 0 0। কেন্দ্র কত? 0 0। এখান থেকে কেন্দ্র কি পেলাম? 0 0। ব্যাসার্ধ কত পেলাম? 4² মানে কত? 16। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 4। ব্যাসার্ধ কত একক? 4 একক। ব্যাসার্ধ হচ্ছে 4 একক। ওকে, তাহলে কেন্দ্র 0 0 থেকে স্পর্শক কত? 1 নং দিয়ে দেবে। 1 নং এর লম্ব দূরত্ব = বৃত্তের ব্যাসার্ধ। এটাতে পড়েছিলাম, রাইট? বৃত্তের ব্যাসার্ধ বানানো হয়নি, সুন্দর করে লিখি ব্যাসার্ধ। ওকে, লিখলাম। এখন কেন্দ্র 0 0 থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব বের করতে হবে। সরলরেখা শিখে আসছি, একটু আগে পড়াইছিলাম, তো ওই সূত্রগুলি অ্যাপ্লাই করব বারবার। সরলরেখাটা অ্যাকচুয়ালি বেস, ঠিক আছে? সরলরেখাটা অ্যাকচুয়ালি বেস। সরলরেখা পারলে বৃত্ত পারা যাবে, সরলরেখা পারলে সুন্দর মতো কনিক্স পারা যাবে, ঠিক আছে? জ্যামিতির মূল বেসিকটা হচ্ছে সরলরেখা থেকে আসবে আর কি। তো সরলরেখা সম্পূর্ণ ভালো করে পারতে হবে। ওকে, এখন দেখো কেমনে বের করব লম্ব দূরত্ব। বের করতে হলে এই বিন্দুটা এই রেখায় বসাইতে হবে। কিভাবে বসাইতে পারি? x এর মান 0 0, এইটাও 0 হয়ে যায়। শুধু থাকে কত? √3c থাকে। এই √3c থাকে, আর কিছু থাকে না। নিচে থাকে √/√/, কত? x এর সহগের স্কয়ার। x এর সহগ কত আছে? 1 আছে। 1 রে স্কয়ার করলে 1ই থাকে, সো 1ই লিখলাম।
তারপরে কত y এর সহগের স্কোয়ার -√3 আছে, তাহলে কত থাকবে শুধুমাত্র 3 থাকবে। বৃত্তের ব্যাসার্ধ কত হয় 4 একক, বলছি 4 একক, তাহলে এটা হচ্ছে 4। তাহলে কত লেখা যায় √3c, নিচে কত 2, এখানে কত একটা ইয়ে দিও, এখানে কত 4 থাকে। ভালো করে খেয়াল করো যে এখানে কি কি আসে। এখানে আমি যদি কোনো কারণে এই পরম মানটাকে উঠাইতে চাই, একদিকে আমার প্লাস মাইনাস দিতেই হবে, তাহলে লিখতে পারবো কত √3c = প্লাস মাইনাস 4 × 8 লিখে দিলাম। তাহলে c এর মান কত দাঁড়াইলো প্লাস মাইনাস 8/√3, 8/√3। তো c এর মানটা আমি এখানে যদি বসাই দিই এই স্পর্শকের সমীকরণে, তাহলে স্পর্শকের সমীকরণ আমরা বের করে ফেললাম আর কি। তাহলে c এর মান 1 নং বসিয়ে, c এর মান 1 নং এ বসিয়ে কি কি পাই খেয়াল করো, x -√3y, তারপর হচ্ছে প্লাস √3 ইন্টু প্লাস মাইনাস 8/√3, ঠিক আছে। এই √3 কাটাকাটি চলে যাবে, এটা 0 থাকলো। তাহলে আলটিমেটলি যে স্পর্শকের সমীকরণ পাবো সেটা হচ্ছে এরকম, x -√3 প্লাস মাইনাস 8 = 0। এইটাই আমার সমীকরণ, এটাই আমার অ্যান্সার। এই ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু জানাই। ওকে, বুঝতে যেহেতু পারছো সমস্যা নাই, চলো যাই অপর ম্যাথে, অপর ইয়েতে চলে যাব। ফিডব্যাক গুরুত্বপূর্ণ, ফিডব্যাক দিও রে ভাই, ফিডব্যাক না দিলে পড়ায় মজা নেই। আচ্ছা, এবারে হচ্ছে আজকের দিনের হচ্ছে 6 নম্বর যে থিওরিটা, সেটা হচ্ছে বৃত্তের বহিস্থ মানে বাইরে, বহিস্থ মানে বাইরে, বৃত্তের বহিস্থ x1 y1, কত x1 y1 বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে। সূত্রটা হচ্ছে এরকম, রুট ওভার দিবে একটা x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস কত প্লাস আমরা যেটা দাও সেটাই দেবা, c দিবা, কত দিবা c দিবা, তাহলে c এটা দিলাম। এটা হচ্ছে বৃত্তের বহিস্থ যে কোনো বিন্দু থেকে, ঠিক আছে। ধরো যে এটা হচ্ছে বৃত্ত, বাইরে একটা এই বিন্দু আছে, এটা আমার x1 y1, ঠিক আছে। এই বিন্দু থেকে এই স্পর্শকটা টানলাম, তাহলে এই যে দৈর্ঘ্য যে হইলো, এটা যদি b হয়, সাপোজ এটা যদি a হয়, তাহলে ab এর যে দৈর্ঘ্যটা হবে সেটাই বের করতে বলছি। বৃত্তের বহিস্থ যে কোনো x1 y1 বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, সূত্র কি রুট ওভার দিবা, তারপর বাকিগুলো বসাই দিবা। বুঝছো কিনা এতটুকু? ওকে জি ভাইয়া বুঝেছি, সমস্যা নেই। ওকে, তাহলে একটা ম্যাথ আমরা এখন করতেই পারি। ধরো যে বৃত্তটা দেওয়া আছে, বৃত্তটা হচ্ছে এরকম যে x² + y², মানে বৃত্তটা এরকম 2x² + 2y² - x + 3y + 1 = 0। এই বৃত্তটা, ঠিক আছে, এই বৃত্তটা দেওয়া আছে আর বলছে 1 1 1 - 1। এত বিন্দু থেকে এই বৃত্তের উপর যে স্পর্শকটা লিখবো বা স্পর্শকটা হবে, ওই স্পর্শকের লম্ব দূরত্ব বের করতে বলছে। তাহলে আমার কি করতে হবে, আগে জি আর এফটা বের করতে হবে। সো একটা জিনিস খেয়াল করো, তো এটা ডিরেক্ট জি আর এফ তুমি বের করতে পারবা না, একটু মডিফাই করতে হবে, দুইটা শব্দের ভাগ করতে হবে। সবসময় রাখবা বৃত্তে, সবসময় যে কোনো সূত্রতে আমরা জি আর এফ নির্ণয় করবো, সবসময় আমাকে এই ফর্মটা আনতে হবে, x² + y² + 2gx + 2fy + c, এই ফর্মটাকে আনতে হবে। খেয়াল করে দেখো এখানে 2 আছে, এক্সট্রা 2 আছে, এই 2টাকে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করার জন্য দুই দ্বারা সবগুলোর ভাগ করতে হবে। তাহলে ভাগ করে দাও, x² + y² - half of x + 3/2y + 1/2 = 0। সবগুলিরে আমি কি করলাম, x² + y² + 2gx + 2fy + c = 0, এই ফর্মটাকে আনলাম। এখন এখান থেকে একটু বের করতে হবে, কি বের করবো, আর একটু মডিফাই করতে হবে, x² + y² + 2 × -1/4 x +
2 into 3/4 y plus 1/2 is equal to 0। এখন দেখো, এখন হচ্ছে একেবারে এই আবার 2 তে ভাগ করলে 1/2 ই থাকে, ঠিক আছে? 2 দ্বারা ভাগ করলে 3/2 ই থাকে, কোনো সমস্যা নেই, লিখতে পারবো। তাহলে এখান থেকে লেখা যাবে g এর মান কত? g এর মান দাঁড়ায় -1/4, f এর মান কত দাঁড়ায়? f এর মান দাঁড়ায় 3/4, c এর মান দাঁড়ায় কত? হাফ। বুঝছো কিনা? বুঝলে বইলো? বুঝলে বইলো? বুঝলে বইলো? ওকে, যদি বুঝে থাকো বইলো। তাহলে আমার সূত্র বের করতে বলছিল কি 1 বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে লিখবো যে 1 - 1 বিন্দু থেকে স্পর্শকের বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। এই বুঝছো কিনা? বা আস্তে আস্তে যাইতে হবে কিনা একটু বইলো, নাহলে তো কিছু বুঝবো না। 1 - 1 বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কি করলাম? রুট দিলাম। তারপর কি ছিল? তারপর ছিল হচ্ছে x1 স্কয়ার, এই যে 1, ঠিক আছে? এই যে 1, তাহলে 1 স্কয়ার y1 স্কয়ার -1 স্কয়ার প্লাস 2g x1, x1 বলতে এখানে 1 প্লাস 2f y1, 2g, g বলতে কত? -1/4 লিখে দাও, 1/4 লিখলাম। তারপর কত হবে? 2f, তার মানে কত? 3/4। এটা কত? এটা হচ্ছে 2f y1, তাহলে হচ্ছে -1 প্লাস c, c এর মান কত? হাফ। সো আলটিমেটলি তোমরা যদি সমাধান করো দেখবা কত আসে। দেখো, সমাধান করো, তোমরা দ্রুত সমাধান করো, দেখো কত আসে। সমাধান কইরা দিও যে কত আসে। দেখো লাস্ট পর্যন্ত যেটা আসবে সেটা হচ্ছে 1/√2, 1/√2 এই এককটা আসবে আলটিমেটলি, ঠিক আছে? 1/2, 1/√2, 1/√2 এই জিনিসটা আসবে যদি সমাধান করো, ঠিক আছে? আমি জাস্ট বলে দিলাম, তোমরা মিলাও, দেখো হয় কিনা। আমি একটু পানি খেয়ে আসি। যদি বুঝে থাকো তাহলে বইলো যে বুঝছি, যদি না বুঝে থাকো বইলো যে বুঝি নাই। ফিডব্যাক ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, হলো। তারপর হচ্ছে তোমার 7 নাম্বার থিওরি আজকে, ঠিক আছে? সাধারণ যে, ঠিক আছে? বৃত্তের সাধারণ যে অ্যাকচুয়ালি কি বোঝায়? দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করছে। শর্ত কি? দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করছে, তারপর তাদের সাধারণ যে থাকবে। ওকে, ধরো একটা বৃত্ত হচ্ছে এরকম, একটা বৃত্ত হচ্ছে এরকম, ঠিক আছে? পরস্পরকে ছেদ করছে না? তাহলে এইটা হচ্ছে তাদের সাধারণ যে, এটা হচ্ছে তাদের সাধারণ যে, ঠিক আছে? এই যেটা কিভাবে বের করবো? সাধারণ যে, তোমার এটা নিয়েও যে শিরোনামটা দিও, যে হেডলাইন সাধারণ যে, সাধারণ যে। একটু পরে যে আর ব্যাসের পার্থক্যটা আমাকে বলবা, ঠিক আছে? যে কি জিনিস আর ব্যাস কি জিনিস। ওকে, এই বৃত্তের সাধারণ যে, দুইটা বৃত্ত পরস্পর ছেদ করছে, বৃত্তের সাধারণ যে বের করতে হবে। ধরো যে এই বৃত্তের সমীকরণ হচ্ছে S1 আর এই বৃত্তের সমীকরণ কত? S2। সিস্টেম হচ্ছে সাধারণ যে বের করার জন্য S1 - S2। সাধারণ যে অবশ্যই একটা সরলরেখার সমীকরণ ফর্ম করবে, ঠিক আছে? সাধারণ যে সূত্র কি? S1 - S2, যেখানে S1 আর S2 কি? দুইটা বৃত্তের সমীকরণ। আচ্ছা, আসছে, থ্যাংক ইউ। তাহলে এটা যদি বুঝে থাকো একটা ম্যাথ করবা। আবার বলি যে সাধারণ যে সূত্র কি ছিল? একটি বৃত্ত মাইনাস অপর বৃত্ত। সাধারণ যে সূত্র কি? একটি বৃত্ত মাইনাস অপর বৃত্ত। ধরো আমার কোশ্চেন বলছে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে ডাবল বার আসছিল, আজকে সব কেন জানি রাজশাহী ইউনিভার্সিটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ, আর কি ম্যাথগুলি। x² + y² - 4x + 6y - 36 = 0, ঠিক আছে? কত? = 0। ও x² + y² - 5x
প্লাস 8y মাইনাস 43 ইকুয়াল টু 0। বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা নির্ণয় করো, সাধারণ জ্যা নির্ণয় করো। ঠিক আছে, এই ম্যাথটা তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, কত 7-8-এ আসছিল। আবার এই একই জিনিসই রিপিট হয়েছিল কত 13-14-তে। তো যারা এইচএসসি 20 আসো বা হচ্ছে অ্যাডমিশনের জন্য পড়তেছো, তারা কোশ্চেন ব্যাংক সলভ করার কিন্তু বিকল্প নেই। কোশ্চেন ব্যাংক ভালো করে সলভ করতে হবে। দেখো, কোশ্চেন ব্যাংক যদি সলভ করা থাকতো তাহলে হচ্ছে এই যে রিপিট বারবার আসতেছে, তো রিপিট আসেই ম্যাথ। ঠিক আছে, ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, রিপিট আসেই। ঠিক আছে, একটা ইউনিভার্সিটি না আসলেও আরেকটা ইউনিভার্সিটিতে আসে। সো কোশ্চেন ব্যাংক যদি পুরোটা সলভ করো, দেখবো যে রিপিট কোশ্চেন অনেক পাইছো ভার্সিটি যে অ্যাডমিশনের সময়। ঠিক আছে, সো কোশ্চেন সলভ করে অ্যাকচুয়ালি বিকল্প কোনো মতেই নেই। এখন এটা সলভ কেমনে করবো, একটা বৃত্ত আরেকটা মানে বিয়োগ দেবো। তাহলে সূত্র কি, সাধারণ যে সূত্র ছিল কি S1 মাইনাস S2। তাহলে ওই অনুসারে যদি আমি যাই, তাহলে S1টা কত ধরলাম যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 মাইনাস কত ওইটা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 8y মাইনাস 43 ইকুয়াল টু 0। তাহলে একটু সাজাই, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x plus 6y minus 36 minus x square minus y square plus 5x minus 8y plus 43 is equal to 0 0 না মানে এটা লিখলাম। এখন কত x স্কয়ার দৈর্ঘ্য যেহেতু বের করতে বলছে, সাধারণ যে সূত্র বের করতে বলছে, হ্যাঁ 0 হবে একটা, এই 0 দিলাম। তাহলে কি বের করতে হবে, এই x স্কয়ার এর কাটাকাটি মাইনাস প্লাস কাটাকাটি মাইনাস প্লাস কাটাকাটি, তারপরে আলটিমেটলি যেটা বের হবে সেটা হচ্ছে x - 2y প্লাস 7। এতটুকু ক্লিয়ার কিনা, এই ম্যাথগুলি পারবে কিনা আসলে ইনশাআল্লাহ বলো। ওকে, আচ্ছা ঠিক আছে, যাও, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য। ওকে হইল, ঠিক আছে, আমার বেশিক্ষণ নাইও, আর 2-1টা ম্যাথ করাবো, তারপর শেষ আজকে। এইভাবে এই জিনিসগুলি নির্ণয় করতে হবে সাধারণ যে। দেখো আজকের দিনে 10 নম্বর ম্যাথ, एग्जांपल 10। কত एग्जांपल 10। মূলবিন্দু হতে 1-2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শক, মূল বিন্দু হতে 1-2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে 1-2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শক 2। কত অঙ্কিত স্পর্শক 2। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এটা কিন্তু অনেকবার পড়ে আসছে, ঠিক আছে, একটা ম্যাথ। সো এটা কিভাবে করলে একটু সুবিধা হয় বলো তো, কিভাবে করা যেতে পারে? তোমাদের মাথায় কি চিন্তা আসে, চিন্তা করো, আমি বলতেছি, একটু চিন্তা করো, আমি বলতেছি। মূলবিন্দু হতে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শক কত 2 একক, ঠিক আছে, ওকে বলে দিছে। তাহলে আমরা 1-2 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আগে লিখি, ঠিক আছে। 1-2 কেন্দ্র বিশিষ্ট যদি বৃত্ত হয়, সাপোজ ধরো 1-2 কেন্দ্র বিশিষ্ট, তাহলে কত -g - f, তাহলে কত লিখা যাবে 1 আর 2 লিখা যাবে। তাহলে g এর মান কত দাঁড়ালো, এখান থেকে g এর মান দাঁড়ালো হচ্ছে -1, আর f এর মান কত দাঁড়ালো -2, ঠিক আছে। তাহলে এবার বৃত্তের সমীকরণ বলি, যে বৃত্তের সমীকরণ কত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx নাকি, তাহলে -2x -2fy মানে 2y প্লাস c প্লাস c is equal to 0, প্লাস c is equal to 0 ইকুয়াল টু কত, প্লাস c is equal to 0। ওকে, এইটা আমরা এখন দিলাম, ঠিক আছে। কোশ্চেনে বলে দিছে যে মূলবিন্দু হতে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শক এত, তাহলে মূলবিন্দু হতে অঙ্কিত স্পর্শক বের করতে পারবো না, হতে স্পর্শক, ঠিক আছে, 1 নং রেখার স্পর্শক।
ঠিক আছে, স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য কেন বের করতাম মনে আছে? রুট ওভার দিয়ে বের করতাম না, যে রুট ওভার কত x1 স্কয়ার, তাহলে 0 স্কয়ার, x2 y1 স্কয়ার 0 স্কয়ার প্লাস 2gx কত 2gx1, তাহলে 2g এর মান কত -1, x1 কত আবার 0 প্লাস 2f, f কত -1, সরি f হচ্ছে -2 দাও, কোনো সমস্যা নেই। 2f y1 কত আসছে 0, যে x1 y1, ঠিক আছে, এটা কত হবে 0ই হবে। ভালো করে বুঝো, x1 y1 হতে এত রেখার স্পর্শের দৈর্ঘ্য বের করতেছি, তাহলে রুট ওভার কি হবে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c, এটা হবে আর কি। তাহলে কত লিখলাম x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার, এই যে x1 এই y1, তাহলে 2g x1 2f y1 প্লাস c লিখলাম, ঠিক আছে। তাহলে কত বের হলো, রুট ওভার শুধুমাত্র c থাকলো, প্রশ্ন মতে কত বলা যাবে, বইলেই দিয়েছে স্পর্শকের দৈর্ঘ্য কত 2, তাহলে রুট ওভার c কত লেখা যাবে 2, তাহলে c এর মান দাঁড়ালো 4, কত c এর মান দাঁড়াবে 4। এই c এর মানটা এক নঙ্গে বসাই দেব, যেটা আসে ওইটাই কি আমার নির্ণয় সমীকরণ, নির্ণয় স্পর্শকের নির্ণয় বৃত্তের সমীকরণ হবে। তাহলে এই c এর মান এক নঙ্গে বসিয়ে, c এর মান এক নঙ্গে বসিয়ে কি পাবো খেয়াল করো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 2y প্লাস 4 0। এইটাই আমাকে নির্ণয় বৃত্তের সমীকরণ, খুব সোজা। মূলবিন্দু হতে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া ছিল 2, বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছিল, তাহলে হচ্ছে -g -f নিলাম, আমরা g আর f এর মান বের করলাম, ভালো কথা। তাহলে বৃত্তের সমীকরণ কত আমরা জানি যে gf কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, -g -f কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c 0, এটা লিখলাম। তারপরে আরেকটা জিনিস, সেটা কি বললাম, যে একটা বিন্দু হতে, যে কোনো একটা বিন্দু হতে, বহিস্থ বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে কত, রুট ওভার x1 স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c, ঠিক আছে। ওইখান থেকে কত পেলাম, যে স্পর্শকের দৈর্ঘ্যটা হচ্ছে c। কোশ্চেনে যেহেতু আবার একটা দৈর্ঘ্য বলা ছিল স্পর্শকের, তাহলে রুট c কত 2 লিখতে পারলাম, ওইখান থেকে c 4 লিখলাম। c এর মানটা আমরা এক নম্বর বসাই দিলাম, যেটাই পাবো সেটাই কি নির্ণয় বৃত্তের সমীকরণ। এটা বুঝছো কিনা জানাও। আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ। আমরা একটা হোমওয়ার্ক দেব, ঠিক আছে, এই হোমওয়ার্কটা তোমরা বাসায় করবা, এটা আমি আজকে করাবো না, এটা দিয়ে দিই হোমওয়ার্ক, যে y = 2x রেখাটি কত, y = 2x রেখাটি x স্কয়ার প্লাস y স্কয়ার = 10x বৃত্তে একটি জ্যা, উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো, অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা তোমাদের বাড়ির কাজ, 2-3 মিনিট লাগবে, করে ফেলবো, ঠিক আছে। সো এটা করে ফেলবা, আশা করি পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই রেখাটি এত বৃত্তের একটি জ্যা, সাপোজ আমি বলে দিই, ধরো যে এই রেখাটা এই বৃত্ত কেমন করছে, ছেদ করছে, এই জ্যাকে ব্যাস ধরবা, এই জ্যাকে ব্যাস ধরে আরেকটা বৃত্ত হবে, এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। এই যে এই জ্যাকে যদি ব্যাস ধরি, আমরা এই জ্যাকে যদি ব্যাস ধরি, তাহলে আমরা কি আরেকটা বৃত্ত পাবো, এই বৃত্তের সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এই যে বৃত্তটা পাইলাম, এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে তারা, ওকে। এখন একটা কথা বলি, এই যে বৃত্তের ব্যাস বা বৃত্তের জ্যা জিনিসটা কি, কোনটা ব্যাস কোনটা জ্যা কেমন বুঝবো, দেখো এই রেখার অসংখ্য রেখা আমি আঁকতে পারি, রাইট। ধরো যেটা কেন্দ্র, এই অসংখ্য রেখা আমি আঁকতে পারি, সবগুলিই জ্যা, ঠিক আছে। মাঝে মধ্যে আবার এই কেন্দ্র দেওয়া যাবে, যেই জ্যাটা কেন্দ্র দিয়ে যায় ওইটাই কি আমার ব্যাস, ঠিক আছে। যেই যেটা কেন্দ্র দিয়ে যায় ওইটাই আমার কি ব্যাস।
এইটা ব্যাস একটা, আবার এইটা ব্যাস একটা, ঠিক আছে? কেন্দ্র দিয়ে গেলেই কি ব্যাস, কেন্দ্র দিয়ে গেলেই আমার এটাকে ব্যাস বলতে পারবো। সো যেই যে কেন্দ্র দিয়ে যায় ওইটাই কি ব্যাস, ঠিক আছে? আর বাকি সবই কি নর্মাল যে। সো বলা যাবে কি সব ব্যাসই যে, কিন্তু সকল যে ব্যাস নয়। 19 একটা সূত্র অনেক আগে জানতাম, আমি জাস্ট রিমাইন্ড করে দিলাম। সো এই বৃত্তের লাইভ বা বৃত্তের ক্লাস 4.1 4.2 এখানে শেষ হয়ে যাবে। যদি কোনো কোশ্চেন থাকে আমাদের গ্রুপে আস্ক করতে পারো, ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।